খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখনো জটিল অবস্থায় রয়েছেন জানিয়েছেন রিজভী। গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে, রাজশাহীর মাদ্রাসা ময়দানে জানিয়েছেন গোলাম পরওয়ার। প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা, শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর। ডেথ সেলে ইমরান খানের নিঃসঙ্গ বন্দী জীবন অভিযোগ করেছেন ছেলে কাশিম খান। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার পরিবারের পক্ষ থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে তাদের যে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ, সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি। তাদের সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার সেই জন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো, সেটা বিঘ্ন করছে। এমনকি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারও চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। তো ওই এলাকাটা যদি মোটামুটি ভাবে ভিড় কম থাকে, শান্তিপূর্ণ থাকে, তাহলে চিকিৎসক বৃন্দের, কারণ তাদেরও তো যাতায়াতের ব্যাপার আছে, উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে, বিঘ্ন হচ্ছে। তো এইটা করা উচিত হবে। এই জন্য বলছি যে সমস্ত মানুষ, দলের নেতাকর্মী, তারা নিজ নিজ অবস্থানে, বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন, মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য, যার যার অবস্থানে থেকে করুন, কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না। এটাই হচ্ছে একান্ত। খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে হাসিব হাওলাদার ও রাজন নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে 11:15 থেকে 12:15টার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে এই কোর্টের সামনে একটা গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। ঘটনা শোনার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ক্রাইম সিন আমরা অলরেডি কর্ডন করেছি এবং পরবর্তীতে আমরা এখানে চেষ্টা করছি যাতে যে তথ্য উপাত্ত আমরা পাই এবং এখানে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে ঘটনা কি সেটা উদ্ঘাটনের আমরা চেষ্টা করছি। পরবর্তীতে তদন্ত সম্পন্ন হলে আপনাদেরকে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাজশাহীর মাদ্রাসা ময়দানে 8 দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এ দাবি জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।
নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আমাদের এই 8 দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সাহায্য করবে। ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি শামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে, সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাব। বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের করা আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে। আগামী 8 ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয় ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন আদালত। এর আগে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 26 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। আজকে অনারেবল চেয়ারম্যান এবং একজন মেম্বারের উপস্থিতিতে আমাদের লার্নেড প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আমাদের পিটিশনের সমর্থনে বক্তব্য দিয়েছে। আমরা যে বক্তব্যে উপস্থাপন করেছি তাতে আমরা বলেছি যে উনি একজন অ্যাডভোকেট, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন। উনি আইন জানেন, জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। পার্টিকুলারলি 2টো বক্তব্য আমরা নিয়ে এসেছি, যদিও ওনার টকশোর আমরা পুরো অংশটাই দাখিল করেছি। জুলাই বিপ্লবের সময় হত্যাযজ্ঞ কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করা হয়েছে। তার বিরুদ্ধে সোমবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। রোববার ট্রাইব্যুনাল 2-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। করার সুযোগ নেই, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে, ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব। সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। সেই রিভিউ পিটিশনে তারা 3টি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন, যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা, সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন, তার পর্যবেক্ষণ, তার আদেশের মধ্যে এটা থাকবে। আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট, সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে। আগামীকাল থেকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ইনশাল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 3 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। তারা আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া 3য় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষকদের বর্জনের মধ্যেও সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। রোববার অধিদপ্তরের পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আহসানের সই করা চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিটি সব বিভাগীয় উপপরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল 1 ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময় সুষ্ঠুভাবে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দশম গ্রেডের বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সারা দেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকাল 9টা থেকে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। এতে হাসপাতালগুলোতে সব পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। এদিকে আগামী 2 ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 11তম গ্রেড থেকে উন্নতি করে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। রোববার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরোয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল সহ সারা দেশের প্রায় সকল হাসপাতালে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। আমাদের সকল ডিপার্টমেন্ট আজকে আমাদের এই কর্মবিরতি দিয়ে আমরা আমাদের এই রাজপথে নেমে এসেছি। আমাদের যৌক্তিক দাবি হলো 10ম গ্রেড বাস্তবায়ন হোক, আমাদেরকে 2য় শ্রেণীর পদমর্যাদা দেওয়া, না হলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। এ সময় মেডিকেল টেকনোলজিস্টরা অভিযোগ করে বলেন, বিগত 30 বছর ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবি, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ডিপ্লোমাধারীদের 10ম গ্রেডে উন্নতি করা হলেও বঞ্চিত রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কোনো চাইনি মানুষের কষ্ট দিয়ে আমরা দাবি আদায় করব। আমরা এই আজকে 31 বছর পর্যন্ত স্বাস্থ্য খাতে কোনো অরাজকতা, অশৃঙ্খলতা, কোনো কর্মবিরতি, কাজের ক্ষতি এগুলো কখনো হতে দেয়নি। আমরা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে ভদ্রতার সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করে গেছি। এ সময় হাসপাতালের ভিতরে গিয়ে দেখা যায় কর্মবিরতি পালন চলাকালে হাসপাতালে ভোগান্তিতে পড়ে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। কষ্ট হয় না মানুষ, মাথা ব্যথার লিগা কইতে খারাইতে পারি না, বইতে পারি না, কষ্ট হয়। সকাল 9টার সময় আসছি, আসার ডাক্তার দেখাইয়া এখন তো ওষুধ নিমু, এখন তো ওষুধ দিতে আসে না, ডাক্তারছি বন্ধ। এখান থেকে অপেক্ষা করতেছি, ওষুধ দিব, এর জন্য দেয় না কেন আমরা তো বলতে পারি না কিসের জন্য দেয় না। এখন মাত্র 7টা থেকে এখানে দাঁড়ায় রয়েছি, এখানে বন্ধ। এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। রাত্রে ডিউটি করছি, সারা রাত রাতে ডিউটি করে আসছি, 8টা বাজে ওষুধ নিয়ে আসবো। এখান থেকে লোকজন দাবি আদায় না হলে ভবিষ্যতে শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। ঘ্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কারাগারের একটি ডেথ সেলে নিঃসঙ্গ বন্দি জীবন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এমন অভিযোগ করেছেন তার ছেলে কাশিম খান। তিনি জানান, আদালতের আদেশ থাকা সত্ত্বেও পরিবার বা আইনজীবীদের সঙ্গে ইমরান খানের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার জীবিত থাকারও কোনো প্রমাণ দেওয়া হচ্ছে না। লন্ডনে বসবাসরত কাশিম বলেন, তার বাবা দীর্ঘ সময় ধরে অন্ধকার, জানালাবিহীন ও সীমিত বায়ু চলাচল করা কক্ষে বন্দী। সেখানে ফোন কল, সাক্ষাৎ বা চিকিৎসক দেখার সুযোগ পর্যন্ত নেই। তিনি দ্য টেলিগ্রাফকে বলেন, ইমরান খানকে দিনে 22 ঘন্টা একটি ডেথ সেলে বন্দী রাখা হচ্ছে। চিকিৎসকদের দেখা করতে দেয়া হচ্ছে না। 6 মাস ধরে পরিবারের সঙ্গে ফোনে কথা বলা বন্ধ, কোনো সাক্ষাৎ নেই। এটি তার উপর সরাসরি মানসিক নির্যাতন। তার মনোবল ভাঙার জন্য এটি একটি পরিকল্পিত নিষ্ঠুরতা। ইমরান খানের 3 বোন নুরিন খান, আলিমা খান ও উজমা খান এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ইমরানের সুস্থতার প্রমাণ দেখানো এবং সাক্ষাৎ অনুমোদনের দাবি জানান। আদালতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনও করা হয়েছে। বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 2 শতাধিক মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ থেকে বাঁচতে 1,08,000-এর বেশি মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যায় 2 লাখেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 20,000-এর বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির প্রায় 1/3 এলাকায় এখনও নেই বিদ্যুৎ কিংবা নিরাপদ পানি।
কেলানি নদীর পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় জেলা কান্দি ও বাদুল্লা। এসব এলাকার অনেক গ্রাম এখনও বিচ্ছিন্ন। উত্তর মধ্যাঞ্চলীয় কুরুনগালা জেলায় একটি বৃদ্ধাশ্রমে পানিবন্দী হয়ে নিহত হয়েছেন অন্তত 11 বাসিন্দা। অন্যদিকে অনুরাধাপুরায় পানিতে তলিয়ে যাওয়া একটি বাস থেকে 64 যাত্রীকে উদ্ধার করেছে নৌবাহিনী। বন্যা ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি দেশের বাইরে থাকা শ্রীলঙ্কানদের আর্থিক সহযোগিতা পাঠানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ঢাকা ক্যাপিটালস টিমের মালিকানায় যুক্ত ছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। টুর্নামেন্টে দল সাফল্য না পেলেও গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি হইচই ফেলে দিয়েছিল। ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম সংযোগ। এবার জানা গেল সেই দলের মালিকানা হারিয়েছেন শাকিব খান। আজ রোববার রাজধানীর রেডিসন হোটেলে ছিল বিপিএল এর ক্রিকেটারদের নিলাম। এবার বিপিএল এ অংশ নিচ্ছে 6টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতবার নিলামের সময় উপস্থিত ছিলেন শাকিব খান। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে। চলতি মৌসুমে আবারও বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে আজ শাকিব খানকে না দেখে অনেকেই তার প্রসঙ্গ তুলেছিলেন। জানা গেছে এবার দলের সঙ্গে থাকছে না এই অভিনেতা। ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখনো জটিল অবস্থায় রয়েছেন, জানিয়েছেন রিজভী। গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে, রাজশাহীর মাদ্রাসা ময়দানে জানিয়েছেন গোলাম পরওয়ার। প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা, শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর। ডেথ সেলে ইমরান খানের নিঃসঙ্গ বন্দি জীবন অভিযোগ করেছেন ছেলে কাশিম খান। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।